এ কোন সর্বনাশের নেশা? এ কোন নেশা, কোন আসক্তিতে সমাজ, সংসার, পরিবার, ঘর হয়ে যায় তুচ্ছ, পৃথিবী হয়ে যায় তুচ্ছ, মানুষ হয়ে যায় নিজের কাছে নিজে অচেনা? এ কি কিছু অসাধু ব্যবসায়ের চক্রান্ত, নাকি নিজের নির্বুদ্ধিতা, নাকি অসৎ সঙ্গ? এ কি অসুখ না আসক্তি? এ কোন সর্বনাশা নেশা? আমি সামিয়া রহমান আছি যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে, এবং আমি আছি এমন কিছু মানুষের সাথে যারা এই মাদকাসক্তির সাথে লড়ছেন, মাদকাসক্তির বিরুদ্ধে লড়ছেন, মাদকাসক্ত নিয়ে লড়াই করছেন। আমার সাথে যারা আছেন পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত, আছেন ডাক্তার মেহেদি, আছেন মিরাজউদ্দিন আহমেদ। আমি কাজল আলেকজান্ডার, আমি চ্যালেঞ্জার ভিজিট টু রিকভারি এবং স্টাফ। আমি ফারহানা তাসিয়া, সাইকোলজিস্ট। আমি মোহাম্মদ নাইমুল হাসান নয়ন, সেন্টারে বর্তমানে ফলো আপ করতেছি। আমি মোহাম্মদ আরিফ খান, আমি পেশেন্ট ইন হাউস। আমি কামাল, প্রোগ্রামার। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম, আমি এই চ্যালেঞ্জ সেন্টারের ভলেন্টিয়ার। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি বাকিরা নিজেদের নাম পরিচয় বলতে চান না, আমরা আপনাদের নাম পরিচয় দর্শকদেরকে জানাতেও চাই না, কিন্তু আমি আপনাদের জীবনের ঘটনাগুলো শুনতে চাই। এই মাদকাসক্তির বিরুদ্ধে লড়াই করছেন আপনারা, কেউ কেউ লড়াই করে জয়ীও হয়েছেন, আবার কেউ কেউ এখনও লড়াই করেও যাচ্ছেন। আমি যদি আসলে শান্ত ভাই আপনাকে দিয়ে আপনার জীবনের লড়াইটা শুনি। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, যেটা সঙ্গ দোষে বা ফ্রেন্ড সার্কেলে এই ধরনের কর্মকাণ্ড করতো, হয়তো আমি প্রথমে করতাম, আমি দেখতাম, আমার আগ্রহ ওইখান থেকেই তৈরি হয়। আসলে কোনো কারণ বা কোনো মানে উদ্দেশ্য ছিল না যে অ্যাডিক্টেডের রাস্তা জাস্ট মজা করতে করতে ফ্রেন্ডরা মিলে এক ধরনের আগ্রহ বলতে পারেন বা কিউরিওসিটি বলতে পারেন। আমার আসলে বেসিক্যালি আমারটা হয়েছিল কিউরিওসিটি, যে এটা থেকে কি তারা কি মজা পায় বা কীভাবে তারা সারাদিন ঘুরছে ফিরছে। সেটা কি আপনার ক্রিকেটার ফ্রেন্ডরা ছিল নাকি অন্য? না, বাইরে জগতের ফ্রেন্ডরা ছিল, ক্রিকেটিং সাইডের বাইরে। তো এটা অনেক দিন পরে, ওরা অনেক দিন ধরেই আমার স্কুল ফ্রেন্ডই ছিল, তারা একটা সময় একসাথেই পড়াশোনা করতাম। তো আমি একটা সময় চলে যাই ক্রিকেটের দিকে, ওরা আলাদা হয়ে যায়। ওই সময় মাঝে মাঝে যখন আমাদের খেলাটা ছিল, আগে আসলে 6 মাস খেলতাম, 6 মাস খেলা হতো না। তো ওখান থেকে আসলে ওই 6 মাসটা আমার, যখন আমি গ্যাপ থাকতো, তখন ওই সময়টা কিছু করার থাকতো না, আমার বন্ধুদের সাথে থাকতাম। ওই সময়টা আসলে এই জিনিসগুলো আস্তে আস্তে নিজের মধ্যে কিউরিওসিটি তৈরি হয়। তো একটা সময় আসলে দেখা যায় যে এই ড্রাগসের পথ চলে আসে। আপনি কোন নেশাটাতে আসক্ত ছিলেন শান্ত ভাই? আসলে আমি মানে আমার কোনো যে একটা নেশাই করবো তা না, যখন যেটা পেতাম হয়তো একটু একটু খেতাম, বা কখনো লাস্টের দিকে 2007-08-এর দিকে এসে একটা না শুধু ইয়াবার দিকেই চলে গিয়েছিলাম। শান্ত ভাই, আপনার কাছে যদি আমি জানতে চাই, এটা আসলে অসুখ না আসক্তি? এখন তো বর্তমানে বলে এটা একটি রোগ, আসক্তি আর বলছে না। দেখা যায় যে আসলে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আমাদেরকে এই কাজ করে যেতে হবে, নাহলে কিন্তু আমরা এই অসুখটা বারবার ফিরে ফিরে আসবেই অবশ্যই, যদি আমরা রাইট ট্র্যাকে না যাই। আমাদের কিছু পথ নির্দেশন করে দেন, যেমন আমার শিক্ষাগুরু মিরাজ ভাই, উনি আমাদের পথ দেখিয়েছেন যে কীভাবে ভালো থাকা যায়। ভালো থাকতে হলে কী কী করতে হবে, নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে। কিছু জিনিস আছে, আমাদের ইগোস্টিক কিছু সমস্যা আছে, সেই ইগোস্টিক সমস্যা থেকে বেরোয় আসতে হবে। যেমন আজকে যেমন যে জিনিসটা আমি দেখাচ্ছি সবাইকে, অনেকে এই জিনিসগুলি দেখাতে চাই না, এটা একটা ইগোর ব্যাপার। ইগোটা আসলে সবচেয়ে বড় একটা ডেঞ্জারাস ব্যাপার। ইগোটা যদি আমরা ডাউন করতে পারি, তাহলে দেখা যায় যে এই পথ থেকে বের হওয়াটা ভেরি ইজি হয়। মানে আমি যতদূর জানি এখন মেয়েদের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, কিন্তু তারা কেউ ওপেন হচ্ছে না, এবং ওপেন না হওয়ার জন্য ক্ষতি হচ্ছে বলে আপনি মনে করছেন? অবশ্যই, কারণ এক নম্বর হচ্ছে যে এটি কোনো মেডিসিন খাইয়ে যে আপনি ভালো করবেন, ভেরি ডিফিকাল্ট। এখানে কাউন্সেলিং লাগবে, সাথে তার জীবন মানে লাইফের সিস্টেমটা নতুন করে তৈরি করতে হবে। কারণ যখন আমরা ড্রাগস করি, তখন কিন্তু লাইফের সিস্টেম একটা একঘেয়েমি হয়ে যায়। ড্রাগস তখন শেষ, আবার ড্রাগসটা নেওয়ার জন্য খুঁজতে বেরোয়। এইভাবেই কিন্তু সারাদিন চলতে থাকে। লাইফে যে আরও অনেক কিছু করা আছে, সেগুলো আমরা ভুলে যাই। তো আপনি একটা ভালো জীবন থেকে কিভাবে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে গেছিলেন, মানে এত সাফল্য পাওয়ার পরও যদি নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়। এবং আমি আপনাদের প্রত্যেকের গল্প শুনবো। আমি যদি আপনার কাছে যাই, আমি যতদূর জানি আপনি জীবনে সব কিছু পেয়েছিলেন, সাফল্য, অর্থ, সব কিছু, এবং প্রায় ধ্বংস করে নিজেকে এই পর্যায়ে নিয়ে এসছেন। আমার ফ্রেন্ড সার্কেল সবাই একটু বেশি হাই সোসাইটি, এবং আমার মিডিয়ার দিকে একটু ভালো ফ্রেন্ড সার্কেল ছিল। ওই সময় আমি ছিলাম দেশের বাইরে, তখন আমি জানতাম না যে ইয়াবাটা খুব প্রচলিত দেশে, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে এই জিনিসটা খুব চলে। এবং তখন একটা কথা হতো যে রিচ পিপলস ড্রাগ, ইয়াবাটা। তো ফ্যাশন ছিল অনেকটা। হ্যাঁ, অনেকটা ফ্যাশন ছিল ওটা। এবং বেসিক্যালি আমি 2006-এ বিয়ে করি, এবং আমি একজন এমপির মেয়েকে বিয়ে করি। তো বাট সে আইবিতে পড়তো,
আইউপিতে পড়াশোনা করতো, আর আমি অস্ট্রেলিয়া বিয়ে করে আমি অস্ট্রেলিয়া চলে যাই। তারপরে তাকেও নিয়ে আসি। আসার পরে আমাদের ওখানে পিয়ার হয়, সে মাঝে মাঝে ঢাকায় আসতো। তো যখন আসতো আমাকে এরকম ফোনে বলেছে যে এরকম একটা নতুন ড্রাগ বলে ইয়ে হয়েছে, বাট ঘুম আসে না, আর সোশ্যালাইজিং ফ্রেন্ডদের মধ্যে এটা করলে গল্প গুজব সারা রাত করা যায়, মজা এসব। আচ্ছা, তো তারপরে আমি ঢাকায় আসার পরে একবার এটা মানে আমাকে জোর করে ট্রাই করানো হয়। তখন আমার একদম ভালো লাগে। কোথায় ট্রাই করানো হয়? প্রথমবার আমার একটা ফ্রেন্ডের ওখানে, পরে ফার্স্ট টাইম আমাকে একজন মিডিয়ার একজন ব্যক্তি আমাকে জোর করে এটা। নামটা বলবেন কি? না, নামটা বলতে চাচ্ছি না। আচ্ছা, উনি আমাকে কারণ খুবই পরিচিত মানুষ তারা। জি, খুবই পরিচিত এখন এবং খুবই ভালো ইয়েতে আছে। ওনাদের শিক্ষা নিয়ে আমি ধ্বংস হয়ে গেছি। ওনারা ঠিক আছে, সবাই যেহেতু এফোর্ড করতে পারে না, তখন আমি একটা ভালো ডাইরেক্টর লেভেলে পুরো একটা বিজনেস দেখাশোনা করতাম এবং আমার বিদেশে প্রচুর যাওয়া আসা। তখন আস্তে আস্তে বিদেশেও জিনিসগুলি খুঁজে বের করার চেষ্টা করি। তো এরকম করে তারপরে শর্টলি বলা চলে যে ওই সংসারও আমার থাকে না, আমার ডিভোর্স হয়ে যায় তার সাথে। কেন? আপনারা তো হাজব্যান্ড ওয়াইফ মিলেই ইয়াবা নিতেন। হ্যাঁ, কিন্তু নিয়ে যে দুজনে অসুস্থ হয়েছিলাম, দুজনে ঝগড়াঝাটি বেশি করতাম, মারপিট করতাম, হাই থাকতাম, এবং সন্দেহপ্রবণ হয়ে যেতাম। এটা কি ইয়াবার একটা সিম্পটম? সন্দেহ, রাইট। এবং আমি যে আমাকে ধরেছে তাকে নিয়ে আমার ওয়াইফকে সন্দেহ করা শুরু করি। সে সরেও যায় ওখান থেকে, আমি 100% শিওর। আমি আর ওখানে টিকতে পারি না। আজকে আমি 1.5 বছরের বেশি সুস্থ। আমি এখন যখন আমার পিছের ওই দিনগুলি চিন্তা করি, আমি এটা করতাম যে আমি তাকে অনেক ভালোবাসতাম, আমি হয়তো তাকে ওই একটা চান্স দিতাম। রাগে, জিদে, ইগো জন্য আমি যে চলে আসছি বাসা থেকে সব কিছু ফেলে। তারপরে আপনি আর একটা বিয়ে করেছেন, কিন্তু সেই সংসারটা কি টিকে আছে? না, সেটাও ঠিক আছে। ওটা আমার মিরাজ ভাইয়ের এখানে ট্রিটমেন্ট থাকার সময় সে আমাকে ছেড়ে দেয়। এই ড্রাগসের জন্যই সে ছেড়ে যায়? ড্রাগসের জন্য, এবং সেও খুব একটা ভালো ছিল না। বাট ধরতে পারেন যে আমরা বাচ্চা থাকা সত্ত্বেও ভেবেছিলাম বাচ্চা হলে আমি পরিবর্তন হব বা সংসার টিকবে, কিন্তু তারপরেও সংসারটা টিকে। আমি যতদূর জানি আপনার অস্ট্রেলিয়ার ভিসাটা শেষ হয়ে যাচ্ছিল, পিআর শেষ হয়ে যাচ্ছিল। সেদিন আপনার ওয়াইফ আপনাকে অনেক রিকোয়েস্ট করেছিল, কিন্তু আপনার ওই ইয়াবার নেশায় দিনে আপনি বোধহয় 20 থেকে 50টার মতো খেয়ে ফেলতেন সেই সময়। লাস্টের দিকে 100টার মতো দিনে খেতেন, এবং আপনি আপনার ওয়াইফকে মারধর করে পর্যন্ত করেছিলেন, কিন্তু আপনি যাননি। আমি যাইনি। আমি আমার পিআরটা নষ্ট করি স্পেশালি এইটার জন্য। আমাকে 3বার চান্স দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ান এম্বাসি থেকে। আমি জানি যে আমার চলে গেলে আমার 2 বছর টানা থাকতে হবে। 2 বছর আমি অস্ট্রেলিয়ায় ইয়াবা খুঁজে পাইনি কোনো সময়। তো ওই চিন্তায় আমি আর অস্ট্রেলিয়ায় যাইনি। তারপরে আমার সর্বসারা মানে সবই আমার শেষ হয়ে যায়, টাকা পয়সা সব কিছু। তারপর মানুষের কাছ থেকে অনেক প্রতারণা, অনেকভাবে। তখন আপনি ক্রাইম শুরু করেন? হ্যাঁ, মানে প্রতারণা ওরকমভাবে করি, কারণ আমার তো ড্রাগসের টাকাটা জোগাড় করতে হবে। হুন্ডির নামে টাকা নিয়ে টাকা ফেরত দেন না? হ্যাঁ, এরকম অনেক। ব্যাংক থেকে টাকা নিয়ে আসে সেটা ফেরত দেন? এরকম অনেক কিছু। তারপরে মানুষের কাছে কিছু কমিটমেন্ট, যেহেতু আমাকে অনেকে চিনত। 2013-এ আমি মালয়েশিয়া আমার দ্বিতীয় বাচ্চাটা হয়। ওইখানেও মনে করেন ড্রাগসের জন্য ঠিকভাবে আমার বউ বাচ্চার টেক কেয়ার করতে পারি না। তারপরে আমার যে ভিসা শেষ হয়ে যায়, মালয়েশিয়াতে একটা বিরাট ক্রাইম ভিসা শেষ হয়ে গেলে থাকা। একদিন আগে জাস্ট 1 রিঙ্গিত দিয়ে, মানে বাংলাদেশ থেকে 20 টাকা দিয়ে আমি ভিসাটা এক্সটেন্ড করতে পারতাম। বাট আমি ড্রাগসের মধ্যে এত ছিল, আমি ভিসা এক্সটেন্ড করতে পারি না। একদিন এরকম জাস্ট ঘুরতে গিয়ে এটা নিয়ে আমি ধরাও, মানে আই গেট কট বাই দ্য পুলিশ। তারপরে আমার ওখানে এই সিম্পল একটা রিজনে আমার 3-4 মাস জেলও করতে হয় মালয়েশিয়ায়। এবং তখন আমার ছোট বাচ্চা যে হয়েছে তাকে নিয়ে আমার বউ ওই জেল, মানে আমার, এবং ওই মুহূর্তে আমি তাকে বলবো যে আমাকে ফেলে আসে না, আমাকে ওখানে রেখে সে ওগুলি করে আসে। কিন্তু আমি বলি যে যদি ওই সাপোর্টটা তখন আমি আমার ফ্যামিলি এবং তার কাছ থেকেও যদি ওই সময়টা পেতাম, যেহেতু সেও খেত, এর জন্য আমাকে ওভাবে সাপোর্টটা করে নাই। যদি ওই সময়টাই আমাকে কোনো ট্রিটমেন্টে দিত, তাহলে আমি হয়তো এত কিছু হারাতাম না। কিন্তু আমাকে তখন আমার ফ্যামিলিও ট্রিটমেন্টে দেয় নাই, কেউ দেয় নাই, আমাকে ছেড়ে দিছে। সবাই আমাকে ছেড়ে চলে গেছে। এখন ছেড়ে চলে যাওয়ার ফ্রাস্ট্রেশনটা যে কত কষ্টের এটা আমি জানি।
ওই ফ্রাস্ট্রেশনে আমি আরও ড্রাগস নিয়েছি, বিকজ আমার তখন বন্ধু, ফ্যামিলি, বাপ মা, বউ, বাচ্চা সবই হচ্ছে ওই ড্রাগস। কারণ দেয়ার ওয়াজ নো ওয়ান, আমি জানতাম যে কেউ আমাকে পছন্দ করে না, আমার এখন টাকা পয়সা নাই, কেউ আমার সাথে থাকবে না, তখন ওই ধারণাটা আমার হতো। কিন্তু তখন যদি আমি ঠিক টাইমে, আমি যেমন এখানে অনেকে আছে, আমার বন্ধু আছে, আমি অনেকে ইয়ে করি যে তাদের ফ্যামিলি ওই সময়ই হেল্প করেছে, কিন্তু আমার কিন্তু না, আমি লাস্টে 15 আমি লাস্টে না পেরে, তখন আমি আমার ওয়াইফও আমাকে ওভাবে সাপোর্ট দেয়নি, না পেরে তখন বলছে আই নিড ট্রিটমেন্ট, আমার ট্রিটমেন্ট দরকার। তখন আমার বোনের শ্বশুর ডক্টর কুরেশি, মুক্তি ক্লিনিকের মালিক উনি, ওনার কাছে আমি চলে যাই। আমার আব্বা আম্মার বাসায় আমার যাওয়া অ্যালাউড ছিল না, আমার ভাই বোন আমার পরিচয় দিত না। মানে এটা যদি তারা প্রথমে আমাকে যদি ধরে এটা করতো, আমার এত কিছু হারাতে হতো না। ক্লাস 9 থেকে আমার কেমিক্যালটা নেওয়া শুরু হয় কৌতূহল বসত। বন্ধুরা খাচ্ছে। জি জি জি। এর পরে পারিবারিক অশান্তি, প্লাস আমার নিজের কিউরিসিটি অনেক কাজ করতো। পলিটিক্সের সাথে ইনভলভ ছিলাম, তো একসময় আমি দেখতেছিলাম যে আমার ভিতরে যে সমস্ত মানবীয় গুণাবলীগুলো, এগুলো সব হারাই যেতেছিল। একটা ভালো স্টুডেন্ট ছিলাম, ক্লাস 1 থেকে 8 পর্যন্ত আমি জীবনে একবার লিখছিলাম উইরোল, আজীবনের আমি ফার্স্ট বয়। তো আমি দেখলাম যে আমার এসএসসি রেজাল্ট বি গ্রেড, বাট হতাশা শুরু ওই থেকেই। কোনো মতে ইন্টার পাস করলাম, তো আমার ফাদার একটা সরকারি চাকরি করে, সে ডাক্তার। হতাশাকে পুঁজি করিয়া আমি প্রায় একটা লম্বা সময় এডিকশন লাইফে ছিলাম। লেখাপড়া আর ওইভাবে হয় না। বাসায় বুঝতে পারে নাই যে আপনি অ্যাডিক্টেড? জি, আমাকে বাসা বুঝতে পারছিল আমি ট্রিটমেন্টে আসার 1.5-2 বছর আগে। তারা বিভিন্ন ওয়েতে ট্রাই করছে। মেডিসিন ট্রিটমেন্টের আওতায় ছিলাম মাস 1 মতো, কিন্তু আসলে মেডিসিন ট্রিটমেন্ট দিয়ে কোনো এডিক্ট পরিবর্তন হওয়া সম্ভব না। যেটা শান্ত ভাই বললেন যে জি, কাউন্সেলিং একটু আগে। প্রয়োজন হয়। হ্যাঁ, অবশ্যই। কারণ এই যে আমরা যে এনএ প্রোগ্রামের আওতায় আছি, এনএ প্রোগ্রাম ব্যতীত মেডিসিন ট্রিটমেন্ট দিয়ে আজকের দিন পর্যন্ত কোনো এডিক্ট সুস্থ থাকতে পারে না এবং পারবে না। আমার ফ্যামিলি এমন একটা সময় হয় যে তারা ভুলে যায় যে আমি আসলে এক্স এডিক্ট। মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আমাদের ড্রাগের প্রতি টান ছিল, আছে, থাকবে। কিন্তু ভাই আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করতে চাই, পারিবারিক অশান্তি বা কষ্ট বা স্ট্রাগল প্রত্যেকের জীবনেই থাকে। যেহেতু আপনারা এই অ্যাডিকশনের মধ্যে ঢুকে গেছেন, তাই জন্য এই অ্যাডিকশন মানে এই অশান্তিটা অনেক বেশি করে মনে হতো। প্রোগ্রামে আসার আগে জানতাম না যে আমাদের হাত মূলত 3টা, ডান হাত, বাম হাত, অজুহাত। তো আমরা এই অজুহাতকে পুঁজি করে ড্রাগকে চালাই যেতেছিলাম। আমার প্রথম কেমিক্যাল ছিল ফেন্সিডিল, এরপরে সর্বশেষ আমার মাস্টার কেমিক্যাল ইয়াবা। আমি আসলে রাফিবের মধ্যে ওইভাবে 20-25-30টা এর উপরে উঠি নেয়, কিন্তু 10-15টা অ্যাভেলেবল চলতো। কিন্তু উনি অনেক রকম ক্রাইমের মধ্যে জড়িয়ে গেছিলেন, যেটা জি। মানুষকে প্রতারণা থেকে শুরু করে অনেক রকম। হ্যাঁ। আপনি কি সেরকম কাজ করেছেন? মরালিটিকে একেবারেই নষ্ট হয়ে গেছিল? একেবারে নষ্ট হয়ে গেছিল বলতে কি, একজন এডিক্টের সাথে একজন এডিক্টের লাইফ কিন্তু 19-20, 18-20 না। তো আমিও এমন কিছু করছিলাম যে প্রথমে কেউ চুরি করে বাইরে আর কেউ করে ঘরে। যেমন আমি আজকেও পত্রিকায় দেখলাম এক মাদকাসক্ত তার মাকে এবং প্রতিবেশীকে খুন করে ফেলেছে। হ্যাঁ, আমার এই অবস্থা সময় বোধের মধ্যে কোনো থাকে না। আমার অবস্থা এমন হয়েছিল যে আমি আমার ছোট ভাইকে অতিরিক্ত সন্দেহ করতাম। আমি ভাবতাম যে আমার ছোট ভাই, আমি আর আমার ভাই, আমরা ভাই দুইটা, আমার কোনো বোন নাই। তো আমি ভাবতাম ও আমার জায়গা সম্পত্তি আর কি আমার ফাদারের যা আছে সব ওর একাই লাগবে। আমাকে এমন কোনো ট্রিটমেন্ট সেন্টারে আউটার ইয়েও আমাকে পাগল করে ফেলাবে, অথবা একটা কিছু অথবা হারিয়ে ফেলাবে। আসলে ম্যাম এগুলো সম্পূর্ণ ইয়াবার সিমটম, আর কিছু না। আমি আরিফ। আসলে নেশার শুরুটা অনেক ছোটোবেলা থেকে, যে আসলে যখন থেকে আসলে মানুষ পড়ালেখা করে, অনেক ছোটোবেলা থেকে, 6-7 থেকে, অনেক ছোটোবেলা থেকে হোস্টেলে থাকতাম, তখন থেকে আসলে নেশার শুরু। আসলে কৌতূহলের কারণ, এবং পাশাপাশি বন্ধুবান্ধব ওরাও খাইতো। বাসা থেকে বাইরে থাকতাম, তো এরকম একটা নেগেটিভ ধারণা ছিল, পরিবার হয়তো বা আমাদেরকে ভালোবাসে না অথবা কাছে টানে না। আসলে খারাপ দৃষ্টিভঙ্গি ছিল তখন থেকেই। আসলে নেশার কারণে মানে কিছুই করতে পারি নাই, পড়ালেখাটা ফুললি কমপ্লিট হয় নাই। কি আমার কাছে এরকম মনে হইতো যে আসলে অক্সিজেনের পরেই মনে হয় আমার কাছে ড্রাগস। মানে একবেলা না খাইলে চলতো, কিন্তু আসলে ড্রাগস না নিলে হইতো না। মানে পরিবার পরিজন, বাবা মা বলেন, ভাই বোন, কারোর সাথে আসলে সম্পর্ক তো নাই, সামাজিক অবস্থান কোনো কিছুই ঠিক রাখতে পারি নাই। সব কিছুর আসলে মূলেই ছিল নেশা। মানুষ খুন করা বাদে মানে এছাড়া যত রকম অপরাধ করা যায় আসলে
প্রতারণা বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, ধান্দাবাজি বলেন, মিথ্যা কথা, ছিনতাই, মানে একদম প্রফেশনালি না করলেও কোনোটাই বাদ দেওয়া হয় নাই। সব কিছুই আসলে নেশার কারণে করতে হয়েছে। আসলে আমার নাম রনি। আমি সত্যি কথা বলতে কি, ছোটোবেলা থেকে যখন একটু আপনার ইন্টার লেভেলে পড়তাম বা সেকেন্ডারি স্কুল কমপ্লিট করলাম, নিজেকে ফুলফিল মনে হতো না কখনোই। যে কিছু কিছু বন্ধু আছে খুব ইন্সপায়ার করতো যে এখন তো আমাদের এই বল, ক্রিকেট এটা খেলার বয়স না, এখন একটু অন্য ধরনের কি করতে হবে, স্মার্ট হতে হবে, ফুলফিল হতে হবে। এবং ফুলফিল হতে কী লাগে, আমার বন্ধুরা ইন্সপায়ার করলো যে দেশে থেকে তো কোনো লাভ নাই, আমরা দেশের বাইরে চলে যাবো, বিশেষ করে ইন্ডিয়াতে অ্যাডমিশন নিব। কী জন্য? যে ইন্ডিয়াতে এখন তো এটা খোঁজা লাগে, আমার মেইন কেমিক্যাল ছিল আপনার এনসিটিল, এটা খোঁজা লাগে, ইন্ডিয়াতে এটা খোঁজা লাগবে না, সেই কারণে ইন্ডিয়াতে অ্যাডমিশন দিলাম। সেই আর কি জীবনের একটা ধরাশায়ী শুরু হলো আর কি। নেশা করতে করতে এমন অবস্থা, আমি কখনো একটা কেমিক্যালে স্যাটিসফাই থাকতাম না। ওই সকালে ঘুম থেকে উঠে যেটা ইয়াবা খাওয়া লাগতো, দুপুরবেলা বিকেলবেলা পেন্সিল খাওয়া লাগতো, রাত্রেবেলা আবার অ্যালকোহল নেওয়া লাগতো। এবং মানে পড়াশোনাটা কি শেষ করতে পেরেছিলেন? পড়াশোনা শেষ করতে পেরেছিলাম যে কোনো মতে আর কি, পুরোপুরি করতে পারি না। আমাকে বাসা থেকে অ্যাডমিশন দিয়ে পাঠিয়েছিল জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে, কিন্তু সেখানে থাকতে হলে খুব হার্ড টাস্ক করা। আবার আমার সেই বন্ধুরাই, দুইজন বন্ধুই আমাকে ইন্সপায়ার করলো, আমরা এমন একটা চলে যাই যেখানে অনেক ইজি কমপ্লিট করা যাবে। রেস্ট্রিক্টেড লাইফ না। ফ্যামিলি বুঝতে পারেনি যে ফ্যামিলি বুঝতে পারতো। আমার ফাদার ড্রাগ এনফোর্সমেন্টের ডাইরেক্টর ছিলেন, রিসেন্টলি এক্সপায়ার্ড হয়েছেন। বুঝতে পারতো যে, কিন্তু কি বলবো আপনার, বুঝতে পেরেও সবসময় হেল্প করার চেষ্টা করতো। আমি তাদেরকে মানে সিম্পল ভাবে জেনারেল করে যেতাম আর কি। মিথ্যে কথা বলে না, এটা করা লাগে, এটা করতে হয়, এটা করতে হয়। মূলত ফাদারের চোখে ফাঁকি দেওয়ার জন্যই দেশ ছেড়ে চলে গেছিলেন। হ্যাঁ, দেখতে না পারে। ওনারা নানা রকম অপরাধের সাথে জড়িয়ে পড়েছিলেন, কারণ মরালিটি একেবারে সর্বনিম্ন পর্যায়ে চলে যায়। আপনিও কি সেরকম হয়েছিল টাকার জন্য? যে এটা এখানেই করিনি, এটা আপনার আমার 2-3 বন্ধু মিলে ওখানেই করেছি। যে পরীক্ষা যাদের মার্কস ভালো আসতো না, মার্কস বাড়াই দিব, এই করবো সেই করবো, তাদের কাছ থেকে টাকা নিয়ে। জি। আপনারা কি বুঝতে পারছেন ভাইয়া, উনি টপ স্কোরার ছিলেন গ্রিফিথ ইউনিভার্সিটিতে, ফার্স্ট বয় ছিলেন, ইন্ডিয়াতে পড়াশোনা করে এসেছেন, একদম নামি দামি ক্রিকেটার। আপনাদের জীবন কোথায় যেতে পারতো? হ্যাঁ, অবশ্যই আপু, কারণ আমি একটা কোম্পানির অনারেবল ডিরেক্টর, একটা রিয়েল এস্টেট কোম্পানির, আমার ফ্যামিলির। আর অন্য সাইডে আমি আপনার একটা কোম্পানির ম্যানেজার। তো আমি নামটা বলছি না, যদিও আমার ইচ্ছে ছিল, কারণ নামটা বলতে পারছি না, কারণ আমার আই হ্যাভ চাইল্ড, তো ওদের একটা ফিউচার আছে। তো এই জন্য আমি প্রথমেই সরি বলে দিচ্ছি। বাট হ্যাঁ আপু, এটা ট্রু, আপনি যেটা বললেন আমি ফিল করতেছি। আপনিও কি অসৎ সঙ্গ, মানে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নিছক কৌতূহল বসে স্মার্ট হওয়ার জন্য শুরু করেছিলেন? আমাদের ম্যাক্সিমাম আমারও সেম পজিশনে। আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি আইটাল কলেজ ধানমন্ডি, তখন ফার্স্ট আপনার কিউরিওসিটি থেকে আসলে এটা জায়গা। পরবর্তীতে লাইফের বিভিন্ন ইভেন্টের সময় বা বিভিন্ন ট্র্যাজেডির সময় এটা জাস্ট আমরা একটা আমাদের ছোটো ভাই যেটা বললো আর কি, যে অজুহাত বা নানা ধরনের কজ বের করতাম। বাট একটা সময় যে রিয়েলাইজ করলাম, কারণ আমার টাইমটা অনেক লং, আমি 97 এসএসসি, 99 আপনার ইন্টারমিডিয়েট। বাট গত পাস্ট 10টা বছর আপনার জব, সোসাইটি, ফ্যামিলি অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু, লট অফ থিংস। তো এটা ফিল করি, ডেফিনেটলি ফিল করি। আপনাদের কি মনে হয় শান্ত ভাই, যে ইয়াবা, ফেন্সিডিল যাই বলি না কেন, এগুলো যদি সহজলভ্য না হতো, হাতের কাছে চলে না আসতো, পথগুলো যদি না পেতেন খুঁজে, তাহলে আপনারা এখান থেকে সরে আসতেন? ডেফিনেটলি টেকনোলজি এত হাই হয়ে গিয়েছে যে একটা মোবাইল করলে বাসায় এসে পর্যন্ত দিয়ে যায়। তো আপনি এই জায়গায় ঠেকানো তো ভেরি ডিফিকাল্ট। যদি এটা উন্নত সরকার যদি এটা পদক্ষেপ না নেয়, তাহলে আসলে সামনের দিকে ভবিষ্যৎ আরও মানে অন্ধকার। ওনার মতো তো সবাই আর অর্থশালী না যে বিদেশ যে ইয়াবা কিনে নিয়ে আসবে, এখানেই তো অনেককে খুঁজে বের করতে হয়। আমি বিদেশ থেকে নিয়ে আসতাম না, বাট আমার এমন ছিল যে আমার প্লেন থেকে নামতাম, আমার এয়ারপোর্টেই আমার লোক দাঁড়ায় থাকতো, আমি তখনই নিয়ে আমার গাড়িতে শুরু করি। মানে জায়গায় জায়গায় সূত্রগুলো রয়েছে আমার। হ্যাঁ, এরকম মানে আমার ঢাকায় যেমন আমার, যদি আমি এই কথায় খুব অ্যাগ্রি করি, মানে যদি এখানে এত ইজি না হতো, তাহলে আমি হয়তো অস্ট্রেলিয়াতেই থাকতাম। যেমন ওখানে তো পাই নাই, আমি খোঁজেও তো আমি পাই নাই, এই জন্য আমি বাংলাদেশে চলে আসলাম। হয়তো কোনো না কোনোভাবে আরো আগে ছাড়া হতো, এবং আমার অস্ট্রেলিয়াটাও টিকে যেত। আমি এখন হয়তো আমার লাইফটা এখন আবার আগের মতো সেট হয়ে যেত, একদম নতুন করে শুরু করতে হচ্ছে। এই ইজি হয়ে গেছে ইয়াবাটা, বিশেষ করে পারিবারিক সমস্যাতে আমি ড্রাগের প্রতি আমি আসক্তি হয়ে, আবার প্লাস আমাদের এলাকার ভিতরে প্রচুর পরিমাণ মাদক সহকারী অনেক 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 আছে। প্রথম খাইতাম আপনার অ্যালকোহল খাইতাম, তারপরে গাঁজা, তারপরে ইয়াবার সাথে লাস্টে এসে জড়িত হয়েছি। আমাদের এলাকায় বর্তমানে ইয়াবাটাই বেশি। আপনার স্ত্রী আছে, সন্তান আছে? জি। তাদের কি অবস্থা? তাদের কি মারধর করতেন রেগুলার? বাসাতে আমি বাইর করে দিতাম।
আমি স্কুটায় পড়তাম, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতাম, তখন আরও মজা করার জন্য ড্রাগস নেই, ইয়াবা। পরে ড্রাগস নিতে নিতে বাবা আমার কাছে ধরা করার পরে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয়। তখন আমি চিন্তা করি কীভাবে ম্যানেজ করব ইয়াবাটা। তখন এলাকার স্থানীয় যারা পলিটিক্স জড়িত তারাই বিভিন্ন কাজ দিত, সাইড লক করা, আসক্ত হয়ে যায়। আসক্ত হওয়ার বাবা মা ধরা বুঝে ফেলে যে ড্রাগস নেওয়া শুরু করছি। পরে এই রিহ্যাবে দিল। আর এখন থানায় প্রচুর পাওয়া যায়, থানা পুলিশ সবাই বিক্রি করে। থানাতেই বিক্রি হচ্ছে? থানাতে বিক্রি হচ্ছে, যে কোনো থানাতেই ইয়াবা বিক্রি হচ্ছে। আপনি নিজে কিনেছেন থানা থেকে? কোন কোন থানাগুলোতে বিক্রি হচ্ছে? কাফুল থানা। কাফুল থানা আর 2 নম্বর থানা। গুলশান 2 নম্বর না, মিরপুর মডেল থানা। মিরপুর মডেল থানা। তারপর পুলিশরা এখন শুরু করছে পকেটে ঢুকে টাকা নেওয়ার জন্য হ্যারাসমেন্ট করে। আমি আসলে ড্রাগস নিই নাই, কিন্তু আসলে আমার পকেটে ঢুকে বাসায় বলতেছে যে আপনার ছেলের কাছে 4 পিস পাওয়া গেছে। বাসায় তো জানে যে আমি আগে খেতাম, কিন্তু এখন খেতাম না, এটা আমি বিশ্বাস করতে পারি নাই। আপনি এখনো এই আসক্তির সাথে যুদ্ধ করে যাচ্ছেন? জি। আমি কামাল, আমি একজন আসক্ত ব্যক্তি। আসলে আমি অনেক আগ থেকেই নেশা করি। আমিও অ্যাকচুয়ালি খুব ফ্যাশন হিসাবেই নেশাটা করতাম। 91 থেকে আমি নেশা করি। তো তখন ফেন্সিডিলের খুব চল ছিল, যে কোনো কারণে ফেন্সিডিল খাওয়া হয় ফার্স্ট টাইম। তো খাওয়ার পর আমার সেদিনটা মোটামুটি ভালোই লাগে। তখনকার দিনে 5-7 বছর এককভাবে খাই। এর ভিতরে 2-2.5 বছরের মধ্যে বাসায় কারোর সাথে মানে কেউ বুঝতে পারে না, এমনভাবে চলাফেরা করি যে বাসায় কোনো বুঝাবুঝি নাই। তারপরে এক সময় আপনার জিনিসগুলো জানাজানি হয় এবং ওই খাওয়ার লিমিটেডটাও বাড়তে থাকে। গেলাম হিরোইনে, গেলাম ইঞ্জেকশনে, তারপরে আপনার মানে ড্রাগস বলতে যত ধরনের ড্রাগস আছে মোটামুটি আমি সব ধরনের ড্রাগসই নিয়েছি। তো ইদানিং আমি লাস্ট টাইমে আপনার বিয়ে করেছি, বিয়ের বয়সও 10 বছর। তো 10 বছর বিয়ে করার পর 5 বছর আমি স্টপ ছিল সব কিছুই। তো যেই কোনো কারণে আমার এক ফ্রেন্ডের মারফতে আবার নতুন করে শুরু হয়। আমার একটা ছেলে হয়, ছেলে হওয়ার পরও ছেলেটা হওয়ার পরে আমার ড্রাগসের পরিমাণটা আবার বেড়ে যায়। 5 বছর যাবৎ এমন খাইছি, মানে খেতে 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 আমার ওয়াইফও চলে যায়। অর্থ আসতো কোত্থেকে? বাবার বিজনেস নষ্ট করেছি এবং আমি অনেক ক্রাইম করেছি। কোন ধরনের অপরাধ? ছিনতাই? আমি মোটামুটি ভালো ক্রাইমের সাথে জড়িত ছিলাম। খুন খারাপি? হ্যাঁ, আমি একটা মার্ডারের সাথেও জড়িত ছিলাম এবং খুবই ডেঞ্জারাস প্রকৃতির লোক ছিলাম, নেশার কারণে, অন্য কোনো কিছুর জন্য না। সুইডেন আসলামের নাম শুনেছেন আপনারা? আমি ওনাদের এগেনস্ট পার্টিতে চলাফেরা করতাম। ওদের সাথে আমি একটা মার্ডারের সাথেও জড়িত ছিলাম। শুধু পুলিশ কখনো ধরতে পারেনি? হ্যাঁ, ধরতে পেরেছে, কিন্তু আমার বাসা থেকে আবার ছাড়িয়ে নিয়ে আসতো। ওই মার্ডার কেসটার সাথে আবার যে মন্ত্রী মায়া চৌধুরীর ছেলে দীপু চৌধুরী, সে আমাকে আবার একটু শেল্টার দেয়। সে আবার আমার 1-2 বেস্ট জুনিয়র ফ্রেন্ড, সে আবার ওই কেসটা ডিলিংস করে। তো ওই কেসটা আমি খালাস পাই। এই 3 বছর আমি আবার হেভি উগ্রভাবে খাচ্ছিলাম। নিজের কাছে একটা ঘৃণা আসলো। এবং ঘৃণাটা কি আসক্তির জন্য আসলো, মাদকাসক্তির জন্য আসলো, নাকি অপরাধ করতে করতে নিজেকে একদম খুব খারাপ পর্যায়ে নামিয়ে এনেছেন বলে? অপরাধ, এবং আমার অপরাধ করেছি, যেমন তারপর আমার নিজের চেহারা নষ্ট হয়েছে, তারপর আপনার টাকা পয়সার ইনকাম কমে গেছে, চতুর্দিক থেকে একটা আমি জানতেছি যে আমি যদি আরও নেশা করি তো হয়তো আমি মারাও যেতে পারি। তো আমার মনের ভিতরে এরকম একটা ঘৃণা আসছে, তো আমি নিজে এসে এখানে স্যারেন্ডার হয়েছি। আপনি কি এখন চেষ্টা করছেন? জি। পারবেন? জি, ইনশাআল্লাহ। আমার নেশা করার সিস্টেমটা একটু ব্যতিক্রম। ছোটোবেলা থেকে আমি ঘরের ভিতর থেকে নেশা করার মনোভাবটা আমার জন্ম নেয়। আমার বাবা উনি ড্রিঙ্ক করতো, তখন আমি ছোট, ক্লাস 5-6-এ পড়ি। স্কুল থেকে এসে আমার বোতলগুলি ধুয়ে দেখাইতাম। এই একটা মনোভাব আমার ভিতরে কাজ করতো নেশার প্রতি। যেহেতু জাতিগতভাবে আমি খ্রিস্টান, আমাদের বিভিন্ন অকারেন্সে এরকম নেশা পানি চলে। তো সেই বয়সে আমি লুকায় খাইতাম, কিন্তু মদটা আমার একটু কষ্ট হইতো খাইতে। যখন ক্লাস 8-এ উঠি, তখন বিভিন্ন নেশা সামনে এসে পড়ে, এর মধ্যে কোনো একটা নেশা আমি খাই। সামনে আসে কিভাবে এত সহজলভ্য হয়ে যায়? বাসায় তো আর এগুলো অ্যাভেলেবেল ছিল না মদটা ছাড়া। তখন স্কুলের ফ্রেন্ড সার্কেল যারা ছিল বা নিজের বন্ধু বান্ধব খেলার সাথে যারা ছিল, তাদের মাধ্যমে জিনিসটা কাছে আসে। অর্থ আসতো কোত্থেকে? হ্যাঁ, তখন তো ওই ঘরে চুরি করতাম। যখনই মনে করেন যে একটু বড় হলাম বা এলাকার ভিতরে একটু গুন্ডামি বা রংবাজি করার একটা মনোভাব ভিতরে জন্ম নিয়েছে, তখন বিভিন্ন অকারেন্স থেকে পয়সাগুলো আসতো।
বাসায় কখনো কেউ কিছু বলে নাই? বাসায় আসলে বাসায় প্রেশার দিছে, অনেকবার প্রেশার দিছে। আমি প্রেশার দেওয়ার পর আমি প্রথমে তো এগুলো সহ্য করে নিয়েছি, কিন্তু নেশা বন্ধ করি নাই। আমার বড় ভাইরা আমাকে বহুতবার নিষেধ করছে, শাসন করছে অনেকবার। একটা পর্যায়ে আমি তাদের উপর চড়া হয়ে যাই, তাদের সঙ্গে আমার মারামারি হয়। উনি যেমন নেশার জন্য খুন পর্যন্ত করেছেন, আপনি কি করেছেন? না, আসলে এরকম একটা কোনো ঘটনা নাই, তবে হ্যাঁ এটা ছাড়া সবই। আর সবই হয়েছে? হ্যাঁ, আর সবই হয়েছে। নেশার জন্য যা করা দরকার সেগুলোই করছি। আমাকে একটা টেলিভিশনের নিয়ম মাফিক বিরতি নিতে হবে। অসৎ সঙ্গ, বন্ধু সঙ্গ, কৌতূহল, স্মার্ট হতে যাওয়া, সবার সাহচর্যে নিজেকে অতিরিক্ত স্মার্ট প্রমাণ করা, এই সমস্ত কারণে অনেক উজ্জ্বল ছেলেমেয়েরা এই নেশার জগতে পা বাড়িয়েছে, আসক্ত হয়েছে, এবং আসক্ত হতে যে নিজেকে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতেও তারা একটু দ্বিধাবোধ করেনি। তারা ফিরে আসতে চাইছে, লড়াই করছে। কতটুকু তারা লড়াই জিততে পেরেছে সে গল্প আমি নিয়ে আসছি একটা বিরতি নিয়ে। দর্শক দেখছেন যে গল্প নিষিদ্ধ। আছি এমন কিছু মানুষদের সাথে যারা নেশায় আসক্ত, এক সর্বনাশা নেশা, যে নেশা তারা নিজেরা বুঝতে পারেন যে এই নেশা তাদের জীবন, পরিবার, সমাজ, সংসার, তাদের নিজেকেই ধ্বংস করে দেয়, এবং এই নেশার কারণে তারা এমন কোনো কাজ নেই তা করতে কুণ্ঠিত হয়নি, কারণ সেই মানবিক বোধটাই তাদের নষ্ট হয়ে গেছে। আমি একটু, আমাদের সাথে ডাক্তার মেহেদি হাসান আছেন, এই রিহ্যাবের প্রতিষ্ঠাতা আছেন, যার কথা ওনারা সবাই বলছেন যে আপনি কাউন্সেলিং করছেন, কী ধরনের কাউন্সেলিং করেন, এবং সাইকোলজিস্ট আছেন। আমি আপনাদের কাছে একটু জানতে চাই কী ধরনের সিমটমগুলো হয়। ওনারা যে বলছেন যে না ফিরে আসতে, মানে সব ধরনের অপরাধের সাথে যুক্ত হয়ে যায়, নেশাটা না পেলে কী ধরনের সমস্যাটা হয়? আসলে নেশাটা না পেলে না, নেশা যারা নেশাগ্রস্ত এদের আসলে যে সিমটমগুলো আসে, মানে সাইকোলজিক্যালি তারা অনেক বেশি দুর্বল হয়ে যায় এবং তারা কোনো ডিসিশন মেকিং করতে পারে না। ডিসিশনটা তো একটা লাইফের মেইন। ডিসিশন মেকিংয়ে যে একটা গোল সেট করবে বা একটা ডিসিশন নেবে যে আমি এখন এই কাজটা করা দরকার বা এভাবে আগানো দরকার, সেই ডিসিশনটা তারা নিতে পারে না। তারা ওইখানে যে এটা হেল্প করবে বা হেল্পিং হ্যান্ডও তারা পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে এখানে বা সেন্টার বা আমরা যেখানেই তাদেরকে ট্রিটমেন্ট প্ল্যানে আনি বা যেভাবেই বলি, আমরা আসলে ট্রিটমেন্টটা দিচ্ছি কোমরবিডিটিস, মানে সাইকিয়াট্রির যে ট্রিটমেন্টটা আমাদের, সেটা শুধুমাত্রই তাদের মানে ডিপ্রেশন, যেটা শান্ত ভাই বলছিলেন বা অন্য সবাই বলছিলেন যে শুধুমাত্র মেডিকেল ট্রিটমেন্ট করে হয় না, এটা কাউন্সেলিং দরকার। কিন্তু আমি তো জানতে চাই, হঠাৎ করে নেশা বন্ধ হয়ে গেলে কোনো রকম উপসর্গ হয় কি না? শারীরিক যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আসলে মেডিসিন দরকার, এখন আপনি বাঁচতে হলে তো মেডিসিন লাগবেই। যারা এডিক্টেড এরা আসলে মানে শুধু এডিকশন নিয়েই থাকে না, এডিকশনের সাথে সাথে তাদের দেখা যায় ফিজিক্যালি যে আমাদের যে অর্গানগুলো আছে, হার্ট বলেন, লাংস বলেন বা হচ্ছে কিডনি বলেন, মেজর অর্গানগুলো যেগুলো, এগুলো অনেকাংশে ইমিউনিটি কমে যায় অনেক ক্ষেত্রে, তো অর্গানগুলো ড্যামেজ হওয়া শুরু করে। সেক্ষেত্রে এরা মানে সাইকোলজিক্যালি তো ডিপ্রাইভ থাকেই, ফিজিক্যালিও তারা ইনএবিলিটি থাকে। নেশায় আক্রান্ত হতে হতে খুব বেশি নেশা করতে করতে উনি যেমন 100টা ইয়াবা, এটা একটা মানুষের হার্ট অ্যাটাক থেকে শুরু করে অনেক কিছু করে ফেলতে পারে না। বডি সিস্টেম বা নার্ভাস সিস্টেমকে প্রাথমিক ড্যামেজটা তো তারা বডি সিস্টেমটাকে করে, মানে একটা সিস্টেম একটার সাথে জড়িত, কিন্তু একটা সিস্টেম যে সাপোর্টটা দেবে সেই ইমিউনিটি তাদের থাকে না যে সাপোর্টটা দেবে, হঠাৎ করে তারা হয়ে যায়। আমার দুই পরিচিত দুটো বন্ধু অলরেডি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন, একজন সিলেটের, একজন ওল্টাউনের। তো এটা আমি খুব পরে খবর পেয়েছি যে তারা কন্টিনিউ করছিল ইয়াবা খেতে খেতে একটা সময় তাদের হার্ট ফেল করে এবং তারা মারা যায়। আসলে যখন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় তখন তো ব্রেন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন কোনো নর্মাল লাইফ লিড করতে পারে না, সামাজিক পারিবারিক সব সম্পর্ক থেকে একদম দূরে সরে যায়, তখনই একাকিত্ব হয়। আর একটা সাইকেলের মধ্যেই ঘুরতে থাকে যে কিভাবে ড্রাগ জোগাড় করব বা কিভাবে পাবো, তারপরে এটা নেওয়ার পরে ওটার এফেক্ট যতক্ষণ থাকে, তারপরে আবার ওইটা নেওয়ার জন্য ঘুরতে থাকে। এটা আসক্তি, তবে এক পর্যায়ে গিয়ে তো এটা অশুভ হয়ে যায়, কারণ তখন আমি ক্লিয়ার করে যাচ্ছি এই বিষয়ে, অসুখ না আসক্তি এই বিষয়টা হচ্ছে অসুখ না আসক্তি আসলে কোনোটাই না। বিষয়টা হচ্ছে আপনি যেটাকে ডিপেন্ড করবেন। একটা রোগ যখন শুরু হয় আসক্তি থেকে শুরু হয়ে অসুখে পরিণত হয়, এটা স্টেজিং। আপনি স্টেজ কোথা থেকে শুরু হচ্ছে এটা হচ্ছে বিষয়। যে আজকে প্রথম ড্রাগ নিল বা প্রথম ড্রাগই করলো, সেও কিন্তু এডিক্ট, কিন্তু সে প্রাইমারি লেভেলের এডিক্ট। সে যখন ক্রনিক্যালি ড্রাগটা নিবে, যেমন ক্রনিক ডিজিজ আছে আমাদের এসে হাইপার টেনশন থেকে শুরু করে যে কোনো ডিজিজে, ক্রনিক ডিজিজ আমরা যেরকম জানি, সবাই তো জানে যেরকম, এটা একটা ক্রনিক ডিজিজের মতো। তো যখন আপনি ক্রনিক্যালি ইউজ করা শুরু করবেন তখন এটা অসুখ হয়ে যাবে, ডিজিজ হয়ে যাবে। আর যখন আপনি প্রাইমারি শুরু করবেন তখন আসক্তিই থাকবে, আর আসক্তিটা সবসময় স্টে করবে অ্যালং দ্য অসুখ রোগের। আমি তাহলে আপনার কাছে আসতে চাই যে ওনারা বলছিলেন যে অনেকবার ওনারা কেউ চেষ্টা করেছেন, কেউ পারেন নাই, যেটা শান্ত ভাই বলছিলেন যে
মৃত্যু পর্যন্ত এই আসক্তি বা অসুখ সেটা থাকে। উনি বলছেন যে আসক্তিটাই সিভিয়ার লেভেলে অসুখ হয়ে যায়। কী ধরনের কাউন্সেলিং করলে ওনারা আসলে ফিরে আসেন? আমরা আসলে এই রোগগুলোর সিমটম সম্বন্ধে জানি না। আমি স্পষ্ট বলতে চাই, আমি এটাকে রোগ ছাড়া অন্য কিছুই মনে করতে চাই না। বিকজ আমাদের ভিতরে আমাদের সামাজিক পরিবার বা সব কিছুতেই আসলে এই আসক্তি 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 বলতে বলতে আমাদের নিজেদের অসুস্থ, মানে এই ছেলেগুলোকে অসুস্থ করে তুলছে। যার ফলশ্রুতিতে এরা আসলে মানসিকভাবে কোনোদিনই নিজেদের মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, মাথা উঁচু করে দাঁড়ানো ওই বিষয়টি ওদের মাথার ভিতরে থাকে না। আর প্রতিদিন তারা মেন্টালি টর্চার হতে থাকে। আসলে এদেরকে কখনোই কাছ থেকে কেউ কখনো ভালোভাবে দেখার, কিন্তু এরা প্রত্যেকের জীবন খুব ব্রাইট ছিল এবং আরো অনেক কিছু করতে পারতো তারা। আমি গত 14 বছর যাবো এই সেক্টরে কাজ করতেছি। কাজ করতে গিয়ে একটা জিনিস ভালো করে দেখছি, একদম আমরা কেস স্টাডি করি, অ্যানালিসিস করি, এগুলো করতে গিয়ে দেখছি বলা যায় শুধুমাত্র জিনিয়াস না, এই ক্ষেত্রে অনেক সুপার জিনিয়াস ছেলেবেলে এখানে বসে আছে যারা আসলে এদের একটা স্টক এক জায়গায় গিয়ে স্টপ হয়ে গেছে। শান্ত ভাইয়ের কথা বলি, শান্ত ভাই, হ্যাঁ, এখানে এই যে একটু আগে অ্যালেক্স ভাই, কাজল ভাই বললো, উনি নিজে বলতে ওদের ভুলে গেছিল। আমি ওনার হিস্ট্রি সম্বন্ধে জানি যে উনি ফার্স্ট ডিভিশনে ফুটবল খেলতো, ফার্স্ট ডিভিশনে সেকেন্ড ডিভিশনে ফুটবল খেলতো, উনি বলতে ভুলে গেছে গোলকিপার ছিল, গ্রিফিথ ইউনিভার্সিটি থেকে টপ স্কোরার, একটা ভালো ইউনিভার্সিটি থেকে টপ স্কোরার। তারপরে এখানে প্রত্যেকটা ছেলের যদি স্টিকটাকে টানা যায়, ওরা আসলে কীভাবে ঠিক নেগেটিভ করতে যে মেধাটা খরচ করতে এদের হয়, এটা যদি পজিটিভ দিকে এরা খরচ করতে পারতো, এরা কোথায় চলে যেত আসলে আমরা ভাবতেও পারি না। অ্যাটিটিউডটা হচ্ছে মূল বিষয়। আসক্তিমূলক আচরণটা ড্রাগ নেওয়ার আরও 2 থেকে 3 বছর আগের থেকে একটা ছেলের ভিতরে চলে আসে। আমাদের পরিবার সমাজ এই জিনিসগুলোকে কখনোই টেক কেয়ার করে না। একটা ছেলে স্কুল পালাচ্ছে, একটা ছেলে বাইরে গিয়ে গ্রুপিং করছে, এই যে আজকে লেটেস্ট যে জিনিসগুলো আমরা শুনতেছি, হঠাৎ করে বাসায় একটা ছেলে খুব গম্ভীর হয়ে যাচ্ছে, খুব গম্ভীর হয়ে যাচ্ছে, চুপচাপ থাকছে। এগুলো আসলে গার্জিয়ানরা মূলত কিন্তু অনেকের কাছ থেকে যেটা শুনলাম যে নিছক কৌতূহলের বশত অনেকে শুরু করেছে। মূলত আমরা বেশি খাটা দিকে আমরা কি এই ড্রাগসটাকে খারাপ হিসেবে সমাজে তুলে ধরতে পারিনি? তাহলে কেন এই কৌতূহলটা আসে? আমরা আসলে ড্রাগসটাকে আমাদের সমাজটাকে কখনোই ড্রাগকে কখনোই খারাপ হিসেবে তুলে ধরতে পারে নাই, তুলে ধরতে পারছে ড্রাগ অ্যাডিক্ট। এটা আমাদের জন্য বিশাল একটা ব্যর্থতা। বাট এদের পাশে থেকে এদেরকে যদি ভালো করে খুঁজে বের করে আনা যায়, এদেরকে অবশ্যই আমরা কাজ করতে। আমি তো মনে করি যে প্রত্যেকটা ছেলেকে নিয়ে যদি স্পেসিফিক সঠিক কাজ করা যায়, এর ভিতরে আমার বিশ্বাস এটা অনেক বড় আসলে মনে হয়ে যাবে। অনেকে প্রত্যেকে ফিরে আসতে পারবে বলে আপনি বিশ্বাস করেন? আমি একটা বলতে চাই যে দুঃখ কষ্ট, কারো বউ নাই, কারো বাবা নাই, মা নাই, এগুলো আসলে বাজে কথা আমার কাছে মনে হয়। আমি নিজে চাই খেতে, তাই খাই। এছাড়া কিন্তু কোনো কারণ আমি না চাই তাহলে কোনো কিছু বাধা কিন্তু আমাকে আটকে রাখতে পারে। অনেকেরই বাবা মা নাই, অনেকেরই বউ নাই, অনেকেরই অন্য বাসায় ড্রাগস ছাড়া যাদের প্রবলেম আছে তারা কি ড্রাগস করে? তারা করে না। মানে প্রত্যেকে এখন লড়াই করছেন। উনি 1.5 বছর ধরে খাচ্ছেন না, এখনো যুদ্ধ করছেন, আপনিও যুদ্ধ করে যাচ্ছেন। আপনারা জানেন না ফিরে আসতে পারবেন কিনা। সেই মনোবলটা কি আছে? মনোবলটা এখানে উইল পাওয়ারটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। শান্ত ভাই তো ফিরে এসছেন, তাই না? জি, এখন আজকের দিন পর্যন্ত ভালো আছে, মৃত্যুর আগ পর্যন্ত যদি ভালো থাকে কাজ করে যাবো। আমি এই কথাটাতে আমি একটু জানতে চাচ্ছি, আপনি বলছেন আজকের দিন পর্যন্ত, আপনার কি সেই মনোবলটা আছে যে আমি মৃত্যুর আগ পর্যন্ত আসলে কখনো এদিকে ফিরবো না, এটা আমাকে ধ্বংস করে দিচ্ছে? আমি যে জায়গায় আছি এখন, আমি কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের কিছু রিল্যাপস আছে, ওয়েদারের থেকে মুড অল্টার হতে পারে, তো সেগুলোর জন্য আসলে টাচে থাকা, সেন্টারের সাথে যোগাযোগ রাখা, এই জিনিসগুলি করে যাচ্ছি। এর জন্য আমি বলতে পারবো যে আমি এখন কিন্তু ভালো। যদি আমি এখান থেকে সরে যাই বা একবারে ডিটাচ হয়ে যাই, তখন কিন্তু এটা কিন্তু আমার মেডিসিন, এটাই কিন্তু আমার ওষুধ। মানে এই কাউন্সেলিংটা খুব দরকার। আমি 10 টাকা প্রতি লোক সামলাতে পাচ্ছি, 50 টাকা সামলাতে পারছি 100 টাকায়, কিন্তু 500 টাকা হয়তো নাও পারি। ড্রাগটা হচ্ছে ঠিক এই ধরনের, এটা ফিরে আসার প্রবণতা, যেটাকে বলে রিল্যাপস। আমরা রিল্যাপস করার সম্ভাবনা অনেক বেশি থাকে, বিকজ আমরা যদি টেক কেয়ারটা ঠিক মতো না অনেক বেশি হলে আমি অনেক ধরনের সমস্যা হতে পারে। আমার সাপোর্টগুলো যদি ঠিক মতো না পাই, ফ্যামিলি সাপোর্ট, আমাদের পরিবাররা মনে করে এটা একটা মেশিন, রিহ্যাবিলিটেশন সেন্টার একটা মেশিন, আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন দিয়ে দিলাম, ওরা আমাকে এইভাবে তৈরি করে। তাহলে রাফি ভাই আপনার কাছে জানতে চাই, আপনার 2টো স্ত্রী ছেড়ে চলে গেছে, আপনার বাচ্চারা আপনার সাথে নাই, এবং আপনার সমস্ত অর্থ সম্পদ গেছে, আপনি অনেক ধনী ছিলেন, সব কিছু গেছে, আপনার তো অনেক স্ট্রেসফুল লাইফ এখন আছে, আপনি 1.5 বছর ধরে খাচ্ছেন না, কিন্তু আবার কি ওখানে যাওয়ার সেই মানে শান্ত ভাই বলেন আজকের দিন পর্যন্ত খাচ্ছি না, আপনার কি সেরকম হবে যে আজকের দিন পর্যন্ত? আমার ক্ষেত্রে আবার আর কোনো স্কোপ নেই। আমি যদি এটা ট্রাইও করি, আমার এখন মানে আর কিছুই থাকবে না, আমার আর কোনো স্কোপ নেই। আমার ইচ্ছা মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই, আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। তো আমি যে এটা জেনে শুনে আমি এটা করব না। আর এখন 1.5 বছর ধরে ভালো থেকে
সবই হারানোর পরেও যতটুকু মানে এখন তো মনে করেন আমার লিমিট তো অনেক হাই, তাই না? আমি জীবনে অনেক কিছুই করেছি, তো এখন অল্প অল্প অনেক কিছু লাগে, অল্প কিছু পাওয়াটাকেও অনেক কিছু লাগে। যদিও মান সম্মান আত্মসম্মান সব হারিয়েছি। আমার চেয়ে আমার আপন ছোট ভাই 17 বছরের ছোট, 10 বছরের ছোট, ওরা আমার সাথে এখন আমাকে তেমন কোনো পাত্তাই দেয় না। একসময় আমি তাদেরই পড়াশোনার খরচ চালিয়েছি, তারা বিদেশে পড়াশোনা করেছে, করেছে, সব করেছি, কিন্তু এখন আমাকে পাত্তা দেয় না, আমার তাদের কথা শুনতে হয়। কিন্তু এগুলি দেখেও কষ্ট। যেমন কালকে আমি একটা ছোট্ট কথা বলতে গিয়ে, কালকে যেমন একটা সময় যে আমার আম্মা আমাকে ভুল বুঝায় বা আম্মার দোষ দেবো না, বাট আমাকে একটু কষ্ট দিছে। এখন কিন্তু আমি ভালো থাকি আমার মাকে দেখে। হ্যাঁ, আমার মা ছাড়া কিন্তু আমার এখন আর কেউ নাই। হ্যাঁ, আর আমি কিন্তু এই ড্রাগ করে এখন সুস্থতার জীবনে এখন কিন্তু আমার বাচ্চা দুটা থেকেও কিন্তু আমি আমার বাসায় বলতে পারছি না আমার বাচ্চা দুটাকে আমার কাছে এনে দাও। তখন কেউ বলে দেয় তোমার বাচ্চাদের এখন কে দেখবে, আছে কেউ বলার। এর জন্য আমি চাইলেও আমি আমার বাচ্চাদের আনতে পারি না। রাফি ভাই, আপনার জীবনে আপনি সব হারিয়েছেন, কিন্তু হারিয়ে বুঝেছেন যে এখন হয় আইদার মৃত্যু, না হলে আপনাকে বেঁচে থাকতে হবে। আর বেঁচে থাকলে ক্লিনভাবে ঠিকভাবে ড্রাগ ছাড়া থাকতে হবে। কারণ এখন ড্রাগ ছাড়াও মানুষ অবিশ্বাস করে, কিন্তু অ্যাটলিস্ট বিশ্বাস তো করছে, একটু তো বিশ্বাস তো পাচ্ছে। অনেকে ভাবে যে আমি কী করবো, কী হবে না হবে, এটা আসলে ভুলে যদি আমরা একটু সময় নিই, লম্বা সময় যদি আমরা সুস্থ থাকি, তাহলে এই যে কী হবে না হবে, ভবিষ্যৎ কী হচ্ছে, এগুলো আসলে টের পাওয়া যায়, তখন অটোমেটিকলি কিন্তু পথ খুলে যায়, উপরের দিকে আসতে পারি। আমি যেরকম আমার কিন্তু পুরো টোটালি আমি ক্রিকেট জগৎ থেকে সরে গিয়েছি। তখন আমি আস্তে আস্তে ভালোবাসা শুরু করলাম, ভালো হতে হতে যখন আমার ব্রেন সব খোলা শুরু করলো, আমি বোর্ডে যাওয়া শুরু করলাম, ক্রিকেটের সাথে জড়িত শুরু করলাম। এখন কিন্তু আমি ভালো একটা অবস্থানে আছি, বিকজ আমি ওই সময়টা পার করে আসছি এবং সেইভাবে চলাফেরা করছি দেখে এখন আমাকে সেই জিনিসগুলো মানুষের তৈরি হয়েছে। এর মধ্যেও কিন্তু অনেক সময় অনেক ধরনের কথাবার্তা আসবে যেগুলা আপনার মাইন্ডে আঘাত দিবে, হয়তো বলবো এতদিন ভালো আছি তারপরেও কেন কথা বলে, এগুলো আসবেই, ফেস করতেই হবে, প্রতিক্ষণে আমাদের এগুলো ফেস করতে হবে, এই ফেসগুলো মোকাবেলা করি আমাদের। এছাড়া কোনো উপায়। আপনারা অনেক বেশি সেন্সিটিভ হয়ে যান, অনেক বেশি স্ট্রেস নিতে পারার ক্ষমতা থাকে না, কিন্তু যেটা শান্ত ভাই বলছিলেন যে আপনাদের উইল পাওয়ারটা অনেক বেশি বাড়াতে হবে, কারণ এছাড়া তো সবই ধ্বংসের দিকে। আমি ভাইয়া আপনার কাছে একটু যেতে চাই, মানে অপরাধের শেষতম অপরাধটুকুর সাথেও জড়িত ছিলেন, প্রায়শ্চিত্ত হয় কখনো যে আপনার এই নেশাটা আপনাকে আসলে ধ্বংস করে দিয়েছে? নেশাটা অ্যাকচুয়ালি আমি যখন করতাম রিসেন্ট, আমার আমি লাস্ট টাইমে আপনার ওই ইয়াবা যেটা ওইটা খাওয়া ধরেছিলাম, তো ওটা খেলে আমি ক্রেজি হয়ে যেতাম, মানে মাথায় কিছু কাজ করতো না, প্রচণ্ড পরিমাণে রাগ জিদ, মানে কেউ একটা ভালো কথা বলতে গেলেও আমার কাছে মনে হতো যে সে আমার সাথে খারাপ বিহেভ করতেছে, আননেসেসারি চিল্লাচিল্লি, এই ধরনের সিমটম। তারপর বাসা থেকে সত্যি কথা মূলত আমার ছেলে আছে একটা, আমার ছেলেটাকে আমি ফিল করি প্রচুর পরিমাণ, এবং আমার আম্মুকে খুব ফিল করি। তো আমার আম্মার কথা আর আমার ছেলেটার কথা মনে করে আর শারীরিক অবস্থা নিজের অনেক খারাপ হয়ে গেছে। যে অপরাধগুলোর সাথে যুক্ত ছিলেন সেই অপরাধগুলো নিয়ে কখনো পীড়া দেয় না? সেই অপরাধগুলো কষ্ট মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে মনে হলে নিজের কাছে খুব ছোট মনে হয় যে আমি তো যে মানে অ্যাকচুয়ালি যে অপরাধগুলোই করেছি, যে অ্যাকচুয়ালি তো আমি তো ভাত কাপড় কিছু বা অন্য কিছুর জন্য না, শুধু একটু নেশা খাওয়ার জন্য। আমি আপনাদের কাছে আবারও ফিরে আসবো, কিন্তু আমাকে আবারও একটা বিরতি নিতে হবে। বিরতির পর আমি ফিরে আসছি যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে। দর্শক দেখছেন যে গল্প নিষিদ্ধ, আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে, এবং আমার সাথে যারা আছেন তারা নানা রকম লড়াই করছেন, মাদক আসক্তি বলি, অসুখ বলি, সেই অসুখের সাথে লড়াই করে যাচ্ছেন। কেউ লড়াই হয়তো অনেকখানি পথ সাফল্যের সাথে অতিক্রম করেছেন, কেউ হয়তো এখনও লড়াই করে যাচ্ছেন। আমি আপনাদের সবার শেষ মন্তব্যটা নিতে চাই, এবং একটা বিষয় আমি জানতে পেরেছি আপনাদের কাছে, যে এই সমাজে এখন তরুণ প্রজন্ম থেকে শুরু করে অনেক বয়স্ক 40-45 লেভেলেও ড্রাগ অ্যাডিকশনের সংখ্যা বেড়ে গেছে, এবং সেখানে মেয়ের সংখ্যা অনেক ভয়াবহভাবে বেড়ে গেছে, মেয়েদের সংখ্যা, তরুণ মেয়েদের সংখ্যা। আসলে লাস্ট কিছুদিনে এই জগৎ নিয়ে কাজ করতে গিয়ে অনেক গার্জিয়ানরাই আসে, কাউন্সিলিংয়ের মাধ্যমে এটাকে সমাধান চায়। আসলে যখন ডেসপারেটনেসটা চলে আসে তখন আর কাউন্সিলিংয়ে শুধুমাত্র হয় না, কেননা বাসায় থেকে ওই মেয়েটা ওকে আইসোলেট না করা পর্যন্ত সে কিন্তু ড্রাগসের সাথে ঘুরে ঘুরে ফিরে যাবে, যার ফলে যে আর খুব লজ্জা, দ্বিধা, দ্বন্দ্ব বা বিভিন্ন কারণে। তাহলে আপনি বলছেন যে যখন এ ধরনের একটা সমস্যা শুরু হয় প্রতিটা পরিবারে, যদি কখনো কোনো পরিবারে হয়, সেই পরিবারকে আসলে
সিদ্ধান্ত নিতে হবে যে তাকে মেয়েটা বা ছেলেটাকে বাঁচাবে নাকি আসলে সমাজের চক্ষু লজ্জাকে তারা প্রায়োরিটি দেবে। প্লাস এই কথা বলতে হয় ইউনিভার্সিটি লেভেলটা একেবারে ধ্বংসের পথে প্রায়। ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টগুলোই সবচেয়ে বেশি আসলে ছেলে মেয়ে সবাই, ছেলে মেয়ে সহ। এটা আমার আসলে এখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আমার মনে হয় স্পেশাল মনিটরিং করে এটাকে খুব নজরদারি করা দরকার। প্রাইভেট ইউনিভার্সিটির সংখ্যা অনেক বেশি বলছেন আপনি? হ্যাঁ, আপনাদের কাছে এই ধরনের আসে বেশি পেশেন্টরা প্রাইভেট ইউনিভার্সিটি থেকেই বেশি, খুব দামি দামি কিছু স্কুলের থেকে, কল্পনার বাইরে যেগুলো থেকে আমরা আশা করতাম, এখন সেগুলোর অবস্থাই খুব বাজে। শান্ত ভাই, একটি বাক্যে আপনার শেষ মন্তব্য শুনবো এবং আমি দর্শকদের কাছে আমি বিশ্বাস করি শান্ত ভাই আপনি ফিরে এসেছেন এবং আমরা বিশ্বাস করি আপনি আর এই পথে যাবেন না। আপনি দর্শকদেরকে এমন কিছু বলুন যাতে যারা এই পথে আছে তারাও যেন সেখান থেকে কিছু ইন্সপিরেশন পায়। সবচেয়ে বড় কথা প্রথমে বলবো, আমি ড্রাগস যে গ্রহণ করি তাকে ঘৃণা না করার জন্য, ড্রাগসকে ঘৃণা করুক, সবচেয়ে বড় জিনিস। আর জিনিসটা হচ্ছে যে এটার লাইফটা কিন্তু ইটস এ জিরো, বিগ জিরো, আর কিছু না। ড্রাগস যদি আমরা নেই মানে কিছু দিনের জন্য আমি খুব ভালো, তারপর কিন্তু হতাশা, কষ্ট, দুঃখ, আর্থিক সব ধরনের মানে রেজাল্ট ইজ বিগ, নট বিগ জিরো, বিগ বিগ জিরো আর কি। তো এখান থেকে যদি আমরা না করি, আমরা যদি সঠিক পথে থাকি, আসলে সুস্থ থাকলে কিন্তু লাইফটা যে কী মজা এটা তা তখন বোঝা যায়। এটা কিন্তু কোনো তখন আর কোনো পিছু টান থাকে না। যখন আমি ড্রাগস করি তখন কিন্তু কোনো জায়গায় যেতে গেলেও আমাকে আগে চিন্তা করতে হবে আমাকে ড্রাগস খেতে হবে, আর এখন কিন্তু সেটা না। আমি যখন যেখানে যেতে যাচ্ছি চলে যাচ্ছি, যখন যেখানে আমাকে প্রোগ্রামে যেতে হচ্ছে আমি চলে যাচ্ছি, ফ্যামিলির সাথে মিশতে পারতেছি। অ্যাডিক্ট হয়ে ওঠার আগেই সন্তানের দিকে খেয়াল রাখতে হবে সবাইকে, কেননা অ্যাডিকশনের অ্যাটিটিউডটাই অ্যাডিকশনের দিকে নিয়ে যায় একটা মানুষকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের সাথে আবারও কথা বলতে চাই, আপনাদের ফিরে আসার গল্পগুলো আমি শোনাতে চাই, কারণ যারা এই পথে অলরেডি চলে এসছে তারা যেন আপনাদেরকে দেখে উদ্বুদ্ধ হয় যে না আর ফিরবো না ওই পথে। দর্শক, আমরা কথা বলছিলাম যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে এবং তারাই বলছিলেন যে অ্যাডিক্টেড হয়ে যাওয়ার আগে থেকে আসলে বাবা মাকে সতর্ক হতে হবে, পরিবারকে সতর্ক হতে হবে। যারা আসক্ত তাদেরকে ঘৃণা না করে ড্রাগসকে ঘৃণা করতে হবে এবং কৌতূহল, অসৎ সঙ্গ এখান থেকে আমাদের সন্তানদেরকে আসলে আমাদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। জীবনটা অনেক সুন্দর, জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছু আছে, সেই সুন্দর মুহূর্তগুলোকে আমরা খুঁজে বের করি, হতাশার পথে না যাই, মৃত্যুর পথে না যাই। আজকের মতো শেষ করছি যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানটি।